খেয়াল করেন এখানে 2 নম্বর অঙ্ক। এই 2 নম্বর অঙ্কটাতে কি বলছে? দেয়ার আর টু ডিপার্টমেন্ট ইন এ ট্রেডিং কনসার্ন, এ অ্যান্ড বি। ট্রেডিং কনসার্ন মানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন বা কর্তৃপক্ষ বলেন, তাদের দুইটা ডিপার্টমেন্ট আছে, এ আর বি। দ্য ফলোয়িং ইনফরমেশন আর অ্যাভেলেবেল ফর দ্য ইয়ার 2018। এটা 2018 সালের তথ্যগুলো দেওয়া আছে। সেলস রেশিও দেওয়া আছে কত? 11:10, 3,15,000 টাকা। পার্সেস পাশে রেশিও দেওয়া আছে 5:4, 1,89,000 টাকা। ওপেনিং স্টক দেওয়া আছে, ক্লোজিং স্টক দেওয়া আছে, দুইজনেরই রেশিও দেওয়া আছে। তার মানে এ আর বি এর মধ্যে বন্টন করা রেশিও এখানে দিয়ে দিছে নাকি? হ্যাঁ। জি ভাই। আমরা আজকে একটু টিপ মানে একটু ডিফারেন্ট ভাবে অঙ্কটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, যে এই যে এন্ট্রিগুলো একবারে বলার চেষ্টা করব যে কোনটা কোথায় যাবে। জাস্ট আমি পড়তেছি আর মানে এখনই মুখে মুখে বলতেছি, আপনারাও বলবেন যে এটা এই ছকে যাবে। তো বিষয়টা একটু দেখেন, এই যে প্রথম 4টা রেশিও দেওয়া আছে, 4টা এন্ট্রি কি আমার ট্রেডিং অ্যাকাউন্টে যাবে না? ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট দিকে যাবে। না, কেন? সেলস আর ক্লোজিং যাবে ক্রেডিট দিকে, আর পার্চেজ আর ওপেনিং যাবে ডেবিট দিকে, তাই না? হ্যাঁ। আপনারা জি। সবাই শুনবেন মনোযোগ দিয়ে। এরপর আছে ক্যারিয়েজ ইনআউট, ক্রয় পরিবহন। তাহলে এই ক্রয় পরিবহনটা ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে পার্চেজের নিচে বসে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। রেন্ট অ্যান্ড রেটস এটা কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টে বসে না, এটা কোথায় বসে? পি পিএল অ্যাকাউন্টে বসে। প্রফিট এন্ড লস। হ্যাঁ, এটা কোন দিকে বসবে? ডেবিট দিকে না ক্রেডিট দিকে? এটা ডেবিট দিকে বসে। ডেবিট। দেখেন এখানে কিন্তু কোনো ডেবিট ক্রেডিট লেখা নাই, আমাদেরকে বুঝে নিতে হবে, কোনটা নাম দেখেই বুঝতে হবে যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। তো রেন্ট অ্যান্ড ট্যাক্স রেট যেহেতু এটা খরচ, তাহলে এটা খরচ মানে ডেবিট দিকে হয়ে যায়, আর ইনকাম হলে ক্রেডিট দিকে বসতো, তাই তো? হ্যাঁ। স্যালারিজ জি অ্যান্ড ভাই। ওয়েজেস এটাও পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে। লাইটিং এটাও পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে, তাই তো? হ্যাঁ। হুম। পোস্টেজ এটাও পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে। কারণ আমি এই লাইটিং এর কথা কি বলেছিলাম, যে যদি এর আগেরটা এবং পরেরটা দুটো এক জায়গায় যায়, তাহলে লাইটিং বা হিটিং সেটাই একই জায়গায় যাবে, তার মানে লাইটিংটাও আমার পিএল অ্যাকাউন্টে যাবে। কিন্তু উপরে একটা ট্রেডিং অ্যাকাউন্টে গেল কিন্তু নিচেরটা পিএল অ্যাকাউন্টে গেল, তাহলে আপনি আপনার যেখানে পছন্দ হবে আপনি সেখানে দিবেন। ট্রেডিং অ্যাকাউন্টেও দিতে পারেন, পিএল অ্যাকাউন্টেও দিতে পারেন। এরপর হচ্ছে গো ডাউন রেন্ট। জি বলে ভাই। তো গো ডাউন কি কাজে লাগে? ক্রয়ের কাজে নাকি, মানে ক্রয় করে পণ্য রাখার জন্য। আর শোরুম কাজে লাগে হচ্ছে বিক্রয় করার জন্য পণ্য রেখে দিতে হয়, তাই তো? হুম। জি তাহলে ভাই। গো ডাউন রেন্ট হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে বসবে। কোথায় বসবে? ট্রেডিং ট্রেডিং অ্যাকাউন্টে বসবে। অ্যাকাউন্টে। ডেবিট দিকে। ভাই পোস্টেজটাও কি ইনডিরেক্ট খরচ? হ্যাঁ, পোস্টেজ মানে ডাক খরচ, ঠিক আছে, এটাও ইনডিরেক্ট খরচ, ঠিক আছে। আমরা হুম। একটা সময় ছিল, যেটা বাংলায় যখন অঙ্ক করতাম নাম ছিল ডাকোটা, ডাকও তার ছিল। ঠিক হ্যাঁ। আছে। তো এইটা আমরা মনে হয় তখন কোথায় ট্রেডিং অ্যাকাউন্টে মানে ক্রয় বিক্রয় হিসেবে দেখা শিখছিলাম নাকি? জি ভাই, ডিরেক্ট দিতাম। আচ্ছা, কিন্তু এইখানে পোস্টেজ বলতে ডাক মাসুল বোঝায়। কি বোঝায়? ডাক ডাক মাসুল। মাসুল। ডাক মাসুল। কিন্তু ওই যে শুধু ডাক কোতার, এটা হচ্ছে অনেক সময় যে প্রতিদিনের কুরিয়ার খরচ যেটা বলা হয় এইটা। কিন্তু এই পোস্টেজ কথাটা বলা মানে এটা যে মান্থলি খরচ বোঝায়, ঠিক আছে। তার মানে এটা ডিরেক্ট না, এটা ইনডিরেক্ট। আচ্ছা ভাই। ওকে, এবার আছে ক্যারিয়ার আউটওয়ার্ড, মানে ক্রয় পরিবহন না বিক্রয় পরিবহন? বিক্রয় পরিবহন। তাহলে বিক্রয় পরিবহন অবভিয়াসলি ট্রেডিং অ্যাকাউন্টে যাবে না পিএল অ্যাকাউন্টে যাবে? পিএল পিএল অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে যাবে। এক্স্যাক্টলি, পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে। এরপর ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার এটাও পিএল অ্যাকাউন্টে যাবে, তাই তো? হ্যাঁ। হুম। ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট পাচ্ছি, ডিসকাউন্ট পাওয়া মানে কি পিএল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে, তাই না? হুম। জি ভাই। এরপরে দুইটা খরচ আছে যেটা লাল কালি দেওয়া, আমি এটা নিয়ে কথা বলবো না, এটা পরে পড়বো। পরেরটা দেখেন কি আছে, শোরুম রেন্ট কি আছে? শোরুম রেন্ট। আপনাদের যে বই আছে সে বইতে এখানে শুধু লেখা আছে শোরুম, 2100 টাকা। কি লেখা আছে? 2100 টাকা এখন শোরুম। শোরুম নামে কোনো খরচ হতে পারে? না। না। হয় সেটা শোরুমের ভাড়া হবে, না হয় শোরুমের বেতন হবে, না হয় শোরুমের ইন্স্যুরেন্স হবে, কিছু না কিছু তো হবে নাকি? হ্যাঁ। এখন আমি এটা জি ভাই। শোরুম রেন্ট ধরে নিয়েছি, তাহলে রেন্ট ধরে নিয়ে আমি সেইভাবে ট্রিট করব। যদি কেউ শোরুমের স্যালারি ধরে তাহলে সে সেইভাবে ট্রিট করবে।
এখন আপনি সর্বে স্যালারি ধরেন আর রেন্ট ধরেন, দুটোই যাবে কোন জায়গায়? একই পিএল তো, অ্যাকাউন্টের ডেবিট দিকে, তাই না? নিচে একই। sorry, জি ভাই। পিএল অ্যাকাউন্টে যাবে। কিন্তু এই টাকাটা তো 2100 টাকা দেওয়া আছে টোটাল, তার মানে দুইজনের মধ্যে ভাগ করা লাগবে না? ইনফ্যাক্ট এই হ্যাঁ। ক্যারিয়ার ইনওয়ার্ড থেকে এই পর্যন্ত যতগুলো পড়ি সবগুলোই দেখেন টাকাটা বন্টন করা নেই, আছে? না, নেই। না। এই টাকাগুলো তো আমাকে বন্টন করতে হবে নাকি? হ্যাঁ। তা যদি এটা জি। বন্টন করতে হয়, এইটার জন্য নিচে কি দেওয়া আছে সেটা আমাকেও পড়ে নিতে হবে। আমরা কিন্তু পড়েছি কোনটা কোথায় যাবে, এটা অলরেডি বলেছি, তার মানে আমি যখন পোস্টিং দিব তখন আপনারা এমনি অলরেডি শিখে গেলেন। কিন্তু আমাদের এখন এইটা শিখতে হবে যে এই যে খরচগুলো আমি তো বলেছি কোনটা কোথায় যাবে, শুধু লালগুলো বাদে। এখন এই খরচগুলো আমি কোনটা কিভাবে ভাগ করবো এইটাই হচ্ছে আমাকে শিখতে হবে, তাই কি না? জি ভাই। হ্যাঁ। ওকে। তো সেই জিনিসটা দেওয়া আছে সমন্বয়তে। বলছে দ্য এরিয়া অকুপাইড বাই ডিপার্টমেন্টস 3:2, মানে দুইটা তো ডিপার্টমেন্ট ছিল, এ আর বি। তো বলছে কে কতটুক জায়গা দখল করবে? 3:2, তার মানে প্রথমে কে ছিল, এ না বি? প্রথমে এ ছিল। এ। তারপরে বি। তার মানে এ দেবে হচ্ছে 3 ভাগ খরচ, আর বি দেবে 2 ভাগ খরচ। কোন খরচের দুই তিন ভাগ। ভাগ আর 2 ভাগ হলো? এরিয়া অকুপাইড, মানে যে যেখানে থাকে তার যে যতটুক জায়গা দখল করে আছে, সেই জায়গা দখল করছে। এ হচ্ছে 3 ভাগ, বি হচ্ছে 2 ভাগ। এখন এই হুম। এরিয়ার সাথে রিলেটেড যতগুলো খরচ সবগুলো এই এই অনুপাতে তাদের ভাগ করে দিতে হবে, তাই কি না? হ্যাঁ। জি ভাই। তাহলে আমি যদি একটা কথা বলি, যেমন এইখানে এই যে শোরুম রেন্টের কথা যদি বলি, শোরুম রেন্ট, রেন্ট মানে কি? ভাড়া। এখন ভাড়া মনে করেন আমি মনে করো মেসে থাকি, বা মনে করো যে সে আমরা একটা প্রতিষ্ঠানে মনে করো যে কলিগ আছে, দুইজন মিলে আমরা একটা বাসা ভাড়া করেছি। এখন এই দুইজন মিলে একটা বাসা ভাড়া করেছি। এখন রুম হচ্ছে দুইটা, একটা রুম একটু বড় আর একটা রুম ছোট। এখন আমাকে বলেন ভাড়া মনে করেন 4000 টাকা। তো দুইজন কি 2000 2000 করে ভাগ করে দিবে, নাকি যে বেশি জায়গা নিয়ে থাকে মানে বড় রুমটা নিয়ে থাকে সে একটু বেশি দেবে, আর ছোট রুম যে নিয়ে থাকে সে একটু কম দেবে, নাকি এরকমই তো হয় নাকি? জি ভাই। তার মানে দেখা গেল কি যে যে বেশি জায়গা নিয়ে থাকতে থাকে সে রাজি হতে পারে যে আমি অর্ধেক অর্ধেক দেবো, কিন্তু যে কম জায়গা নিয়ে থাকে সে কখনো কি রাজি হবে যে তুমি বেশি জায়গা নিয়ে থাকো আমি কম জায়গা নিয়ে থাকি, তাহলে আমি কেন অসমান ভাড়া দেবো? হুম। হ্যাঁ। এজন্য আমাদের কি করা হয়েছে যে কে কতটুক জায়গা নিয়েছে সেই অনুপাতে বন্টন করতে হবে ভাড়াটা। তো এইখানে এরিয়া অকুপাইড দিয়েছে 3:2, তার মানে শোরুম রেন্ট এইটা আমরা 3:2 দ্বারা দুইজনের মধ্যে ভাগ করে দিব। এবং রেন্ট রিলেটেড আর কি কি আছে, মানে ভাড়া সংক্রান্ত কি কি আছে, মানে এই এরিয়া রিলেটেড আর কি কি খরচ আছে? এরিয়া, গোডাউন। এই যে রেন্ট অ্যান্ড ট্যাক্স আছে না? আবার নিচে আছে গোডাউন রেন্ট, আছে না? আছে। তাহলে দেখেন এই যে তিনটা খরচ, একটা হচ্ছে রেন্ট অ্যান্ড ট্যাক্স, তারপরে কি গোডাউন রেন্ট, আর একটা শোরুম রেন্ট। তাহলে এই যে তিনটা রেন্ট আছে এখানে, এই তিনটা রেন্ট আমি 3:2 দ্বারা ভাগ করব। আচ্ছা আমাকে কি বলে দিছিল আগের দিনের অঙ্কের মতো যে এই খরচকে আপনি এই রেশিও দ্বারা ভাগ করেন? আগের দিন বলে দিছিল না? হ্যাঁ। আজকে কি সেটা জি বলছে? ভাই বলো। না, আজকে না। বলেনি। আজকে শুধু আমাকে একটা রেশিও দিয়েছে যে এরিয়া অকুপাইড, আমি ওইটা অনুযায়ী কাকে কাকে বন্টন করা যাবে তাকে বন্টন করব। এটার জন্য কিন্তু আমার নোট দিতে হবে। গতদিন অ্যাজাম্পশন দিছিলাম না, অ্যাজাম্পশনে লিখতে হবে কিন্তু হুম। যে রেন্ট অ্যান্ড ট্যাক্স বা রেন্ট অ্যান্ড রেটস, গোডাউন রেন্ট আর শোরুম রেন্ট। আর তিনটা তো, আর আর মানে কি তিনজনের জন্য তিনটা দিতে হবে না? আর হুম। হুম। আর কি আর অ্যাপোর্শনমেন্ট টু। অ্যাপরশন বিটুইন এ অ্যান্ড বি ডিপার্টমেন্ট ইন দ্য রেশিও অফ কত 3:2, তাই তো? হুম। ব্যাস এই যে কথাটা বললাম। দেখেন আমি একটু নিচে যাই, যখন আমি অঙ্ক শেষ করব তখন আমি এটা আগে এটা লিখি নাই, কিন্তু এটা লিখতে হবে, হ্যাঁ? হয়তো বা সময়ের অভাবে লেখা হয়নি, কিন্তু আমি আগের থেকে বলে দিচ্ছি এটা কিন্তু লিখতে হবে প্রথম দিন যে যেভাবে বলছি ওইভাবে। জি এরপর ভাই। দেখেন আচ্ছা ভাই। বলছে নাম্বার অফ বাল্ব 10:7। নাম্বার অফ বাল্ব মানে কি, কে কয়টা বাল্ব ব্যবহার করে? ডিপার্টমেন্ট এ 10টা বাল্ব জ্বালায় আর ডিপার্টমেন্ট বি 7টা বাল্ব জ্বালায়।
আচ্ছা, বাল্ব বেশি ব্যবহার করার কারণে বা কম ব্যবহার করার কারণে কোন খরচের উপরে ইফেক্টটা পড়ে? মানে বাল্ব, লাইটিং এর লাইটিং। এক্স্যাক্টলি লাইটিং। তাহলে এই যে লাইটিং নামে যে খরচটা আছে, এই খরচটা কে কতটুকু দিবে? একজন দেবে 10 ভাগ আর একজন দেবে 7 ভাগ, তাই তো? হ্যাঁ, জি আমি ভাই। কি বোঝাতে পারতেছি কিনা? জি ভাই পারতেছেন। জি ভাই। আচ্ছা, আমি একটুখানি কালার করি, মানে এক একটার জন্য। এইটা আমি যদি অক্ষর কালার করি, এইটা ছিল রেন্ট, মানে আমি একই রকম কালারগুলো করতেছি আর কি। হ্যাঁ, এই তিনটা, হুম। এই যে এইটা দ্বারা, এরিয়া। এরিয়া অকুপাইড দ্বারা, এই তিনটা এরিয়া অকুপাইড দ্বারা, তাহলে এইগুলো সেম কালার করলাম। ওকে, এখন আছে হ্যাঁ, কি জি নাম্বার ভাই। অফ বাল্ব ছিল। তাহলে এই যে বাল্ব ছিল 7:10:7, এই বাল্ব দ্বারা আমরা কাকে ভাগ ভাগ করব? লাইটিং। লাইটিং। বাল্ব দ্বারা লাইটিং, তাহলে লাইটিংকে আমি ভাগ করব। এরপরে আর তো কোনো কিছু নাই। এরপরে কি আছে? বুকস ভ্যালু অফ ফার্নিচার 12,000 আর 9,000। আচ্ছা, বুক ভ্যালু অফ ফার্নিচার মানে কি? ফার্নিচার ফার্নিচারের বুক। লিখিত মূল্য। কি পুস্তকের। মূল্য? পুস্তক মূল্য। ফার্নিচারের মূল্য যেটা লেখা ছিল আমাদের খাতায়, সেটা হলো 12,000 আর 9,000। আচ্ছা, এটা কি কাজে লাগবে বলেন তো? ফার্নিচারের মূল্যটা কি কাজে লাগবে? ফার্নিচারের মূল্যটা কাজে লাগবে, এনে- এই দেখেন ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার আছে 2,520 টাকা আছে। হ্যাঁ, আছে। জি ভাই। তাহলে এই যে ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার, এইটা আমি ভাগ করব কোন রেশিও দ্বারা? 12:9,000। এই যে ওই ও। এই যে ফার্নিচারের যে মূল্য আছে 12,000:9,000, এই রেশিও দ্বারা ভাগ করব। ঠিক আছে? হুম। তাহলে জি ভাই। এই রেশিও দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে এখানে আমার কত রেশিও হবে? 12:9 অথবা 4:3। মানে আমরা যেটা বুঝবো আর কি। জি ঠিক ভাই। আছে, মানে আমি যদি 12,000:9,000 লিখি তাও হবে, 12:9 লিখি তাও হবে, 4:3 লিখলে তাও হবে, মানে আমি যত ছোট করে পারি তাতেও হবে। আচ্ছা এরপরে ভাই। আর কি আছে? যে রেশিও অফ দ্য পোস্টাল এক্সপেন্স 5:4। পোস্টাল এক্সপেন্স, এই পোস্টালটা আমি কি দ্বারা ভাগ করব বলেন? পোস্টেজ। পোস্টেজ। হ্যাঁ, পোস্টালটা আমি পোস্টেজ দ্বারা ভাগ করব। তাহলে এই যে পোস্টালটা পোস্টেজ, এই পোস্টেজটা ভাগ করে দিচ্ছি আমি কোন রেশিও দ্বারা? 5:4 দ্বারা। আচ্ছা, এখন দেখেন, এই যে লাল কালার যে দুটো ছিল লিগাল এক্সপেন্স আর ইন্টারেস্ট, এটা তো আমি পরে বলবো বলছি, তাই না? হ্যাঁ। জি তাহলে ভাই। আমার নিচে থেকে পড়া হয়ে গেছে, বাট উপরে বাকি আছে কোনটা কোনটা ভাগ করতে, দেখেন ক্যারিয়েজ ইনট, এটা ভাগ হ্যাঁ। করতে বাকি আছে না? আবার ডান হ্যাঁ। দিকে আরেকটা আছে ক্যারিয়েজ আউটট, এটাও তো ভাগ করা হয়নি, হয়েছে? না। আচ্ছা, ক্যারিয়েজ ইনট আর ক্যারিয়েজ স্যালারি। স্যালারি বাকি আছে, আর ডান দিকে ডিসকাউন্ট রিসিভ বাকি আছে, চারটান্ডি বাকি আছে তো নাকি? হ্যাঁ। জি ভাই। আমি তোমাদেরকে যেটা বলবো সেটা মনোযোগ দাও। আমি ছকটা বের করি। এই যে ছকটা, এই ছকটা কি, হুম। এই প্রথমটা কি ট্রেডিং অ্যাকাউন্ট না? হ্যাঁ। আর এই জি ছকটা ভাই। যখন বড় করে নিচে নামাবো সেটা কি হয়ে যাবে? পিএল অ্যাকাউন্ট নাকি? হুম। মেল অ্যাকাউন্ট। আমি কি এক 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 পেজে নিয়ে যাই নাকি? সেটা ভালো হয়, দেখতে ভালো লাগে। জি ভাই। ওকে, দেখেন, এইটুক হচ্ছে উপরে টুক ট্রেডিং অ্যাকাউন্ট আর নিচের টুক পিএল অ্যাকাউন্ট, তাই তো? হুম। হুম। তাহলে আমার কথা ছিল ওখানে বাকি ছিল চারটা এন্ট্রি, একটা আছে ক্যারিয়েজ ইনট, এই যে ক্যারিয়েজ ইনট দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এটা জি ভাই। কোন ছকে বসছে? ট্রেডিং অ্যাকাউন্টের ছকে না? হ্যাঁ। আর হ্যাঁ। ক্যারিয়েজ আউটট কোথায় বসছে? এইখানে পিএল অ্যাকাউন্টে। পিএল অ্যাকাউন্টে। এক্স্যাক্টলি, আমি এটাই বুঝতে চাচ্ছিলাম যে ট্রেডিং অ্যাকাউন্টে কোনটা বসছে আর পিএল অ্যাকাউন্টে কোনটা বসছে। আর কি কি বাকি ছিল সেটা দেখে আসি একবারে। বাকি ছিল কি? স্যালারি আর ইনট ডিসকাউন্ট। আর ক্যারিয়েজ আউটট, এই দুটো। আরেকটা ছিল হুম। হুম। স্যালারিজ এন্ড ওয়েজেস, এটা খরচ। কিন্তু ডিসকাউন্ট রিসিভ বাকি ছিল, এটা কিন্তু ইনকাম। তাহলে ইনকামটা আমি পরে বলবো। তাহলে খরচগুলোকে বলে নি, ক্যারিয়েজ ইনট, জি। জি ক্যারিয়েজ ভাই। আউটট আর স্যালারি, এই তিনটাই তো নাকি খরচ? হ্যাঁ। হুম। ক্যারিয়েজ ইনট ছিল ট্রেডিং অ্যাকাউন্টে, ক্যারিয়েজ আউটওয়ার্ড ছিল পিএল অ্যাকাউন্টে, স্যালারি ছিল পিএল অ্যাকাউন্টে, তাই তো? হ্যাঁ।
এই হুম, তিনটা খরচ ভাগ করার জন্য কোনো রেশিও নিচে আমি খুঁজে পাই নাই। পাইছি? না। না। যদি খুঁজে না পাই তাহলে মনে রাখতে হবে, মুখস্থ একটা নিয়ম আছে খুব সহজ, সেটা হলো যদি ট্রেডিং অ্যাকাউন্টের এন্ট্রি হয় তাহলে পারচেজ রেশিও, আর যদি পিএল অ্যাকাউন্টের এন্ট্রি হয় তাহলে সেলস রেশিও। সহজে কি বললাম? ট্রেডিং যদি অ্যাকাউন্টের এন্ট্রি হলে, হ্যাঁ বলেন। যদি পারচেস ট্রেডিং রেশিও ট্রেডিং অ্যাকাউন্টের ইনটু, আর হচ্ছে সেলস রেশিও হচ্ছে পিএল অ্যাকাউন্টের ইনটু। এক্স্যাক্টলি, কথা শেষ এখানেই। তার মানে ক্যারিয়েজ ইন আউট ভাগ করব আমি পারচেজ রেশিও দ্বারা, স্যালারি আর ক্যারিয়েজ আউট ভাগ করব সেলস রেশিও দ্বারা। কেন? কারণ এদের কোনো রেশিও নেই। এটা কখন করব? যখন কোনো রেশিও দেওয়া থাকবে না তখন, তাই তো? হ্যাঁ জি ভাই। আর একটা জিনিস বাকি, ডিসকাউন্ট রিসিভ, এই ডিসকাউন্ট আমি পাচ্ছি, তাহলে ডিসকাউন্ট পাচ্ছি মানে কি? এটা ইনকাম। তাহলে ইনকামটা কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টের পিএল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসে। কোন দিকে বসে? এই যে ডিসকাউন্ট রিসিভ, এই নিচের ছকে দেখেন বসছে, ডান দিকে বসছে না? হুম বলেন। হুম, এইটা কার সঙ্গে রিলেটেড? আমি বারটা পাচ্ছি, বারটা কেন পাই? ক্রয় করলে না বিক্রয় করলে? বলেন। ক্রয় করলে। আমি ক্রয় যদি করলে পাচ্ছি ক্রয় করলে বারটা পেয়ে থাকি তাহলে এটা পার্চেজ রেশিও হবে। কি রেশিও হবে? পার্সেস রেশিও। পার্চেস রেশিও। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ জি ভাই। এই হলো আমার অঙ্ক। আর যে দুটো বুঝাইনি সেটা আমি পরে বুঝাচ্ছি। এখন আসি, আমরা যে ছক দেখাই ফেললাম যে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টও করছি, পিএল অ্যাকাউন্টও করছি, আসলে রিকোয়ারমেন্টে কি ছিল? দেখেন রিকোয়ারমেন্টে এখানে বলা ছিল এই যে ক্যালকুলেট দ্য ডিপার্টমেন্টাল প্রফিট, এতটুক। ডান দিকেরটা পরে, আগে এইটুক। ক্যালকুলেট হুম দ্য ডিপার্টমেন্টাল প্রফিট। ডিপার্টমেন্টাল প্রফিট মানে কি? ডিপার্টমেন্ট এর প্রফিট কত, বির প্রফিট কত, সেটা বের করতে বলছে। লস হতে পারে, সেটা আলাদা বিষয়। তাই তাই চাইছে না অন্য কিছু চাইছে? হুম, তাই চাইছে। না। তাহলে আমার যেহেতু ডিপার্টমেন্ট দুটো, দুটো ডিপার্টমেন্টে বলছে প্রফিট কত। আচ্ছা কোন প্রফিট? প্রফিট তো দুই ধরনের, গ্রস প্রফিট আর নেট প্রফিট। কোন প্রফিট চাইছে? বলেন কোন প্রফিট চাইছে? হুম, ডিপার্টমেন্টাল প্রফিট মানে প্রফিট তো দুইটা, একটা আছে গ্রস প্রফিট, একটা আছে নেট প্রফিট। গ্রস প্রফিট বের হয় নিট ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট। করলে। খেয়াল করতে হবে, গ্রস প্রফিট বের হয় ট্রেডিং অ্যাকাউন্ট করলে, আর নেট প্রফিট ট্রেডিং। কোনটা করলে বের হয়? পিএল অ্যাকাউন্ট করলে বের হয়, তাই না? হ্যাঁ জি ভাই। আমরা কোনটা করবো? ওরা আমাকে, আমার কাছে কোনটা চাইছে বলো? ডিপার্টমেন্টাল প্রফিট নিট প্রফিট করবো। নেট প্রফিট চাইছে। আচ্ছা আর কেউ কি বলো। করে করতে হবে? আমি তো সেটাই বলতে চাচ্ছি যে ও মানে শুনতে চাচ্ছি যে কোন প্রফিট চাইছে। আমার তো প্রফিট দুটো, গ্রস প্রফিট আর নেট প্রফিট, আমার কোনটা চাইছে? ও বলছে নেট প্রফিট। অন্য কেউ বলবা? না ভাই। অন্য কেউ বলবা না? প্রফিট। গ্রস প্রফিট। জি ভাই, এমনটা মনে হচ্ছে। আচ্ছা, এখন আমি মানে কারোর কথা কিন্তু রাগ করব না বা মাইন্ডও করব না, মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আচ্ছা সোনিয়া বলেন তো, যে কেন গ্রস প্রফিট আপনার মনে হলো? ক্লিয়ার হয়ে যাবে, এখনই ক্লিয়ার হয়ে যাবে। বলেন। এই ডিপার্টমেন্টাল প্রফিট বলছে তাই, আর ডান পাশে জেনারেল পিএল অ্যাকাউন্ট এর জন্য না না, মনে হচ্ছে আমি এটা ডান নিট পাশের দিকে আর কি। যাইনি, কিন্তু আমি ডান পাশের দিকে যাইনি, আমি শুধু এইটুকের কথা বলছি। আমি শুধু এইটুকের কথা বলছি। এখানে তো ডিপার্টমেন্টাল প্রফিট মানে গ্রস প্রফিটও হয়, নেট প্রফিট হয়। গ্রস প্রফিট কেন মনে হচ্ছে এটা বলছি। আচ্ছা পার্থ বলো, তোমার নেট প্রফিট কেন মনে হলো? ভাই, এই প্রফিট সাধারণত তো নেট প্রফিটই ইনকাম স্টেটমেন্টে তো আমরা নেট প্রফিটই বের করি এই জন্য। আচ্ছা আমি বলি সহজ কথার সহজ উত্তর, সেটা হলো আমার এই অঙ্কে যতগুলো তথ্য আছে, এই তথ্য সব ব্যবহার করতে হবে। এই তথ্য ব্যবহার করে যে প্রফিট পর্যন্ত যাওয়া যাবে তত পর্যন্ত করতে হবে। আমি কি বলছি? এই অঙ্কে যতগুলো জি ভাই। তথ্য আছে, সবগুলো ব্যবহার করতে হবে, আর যত পর্যন্ত যাওয়া যায় তত পর্যন্ত করতে হবে। তাহলে এই অঙ্কে যে তথ্য আছে সেটা দিয়ে কি শুধুমাত্র গ্রস প্রফিট হবে, নেট প্রফিট হবে না, এরকম কিছু আছে? না, নেট প্রফিটও না। হবে। কারণ আমার পিএল অ্যাকাউন্টের অনেক খরচ আছে, ইনকাম আছে, আছে না? আছে। তাহলে জি ভাই। আমার যত পর্যন্ত যাওয়া যায়, তার মানে নেট প্রফিট পর্যন্ত যাওয়া যাবে, আমাকে নেট প্রফিট বের করতে হবে।
আমি কি ক্লিয়ার বুঝাতে পারছি? হ্যাঁ। আপনাকে যদি মনে করেন যে বলে আপনি অনার্সের পরীক্ষা দিচ্ছেন বা আপনি অনার্স পড়েন, বিবি অনার্স পড়েন, এখন আপনি কিছুই বললেন না, বা মনে করেন আমি বিবিএ অনার্স শেষ করেছি এটা যদি বলেন, আপনি কি ফার্স্ট ইয়ার শেষ করছেন বোঝাবে, নাকি সেকেন্ড ইয়ার, না থার্ড ইয়ার, না ফোর্থ ইয়ার শেষ করছেন বোঝাবে? সব বুঝাবে। সব বোঝাবে। কারণ আপনি বিবিএ বলতে 4 বছর, 4 বছর আপনি শেষ করছেন। কিন্তু যখন আপনি ফার্স্ট ইয়ার পাস করছেন তখন আপনাকে নির্দিষ্ট করে বলে দেওয়া লাগে যে আমি ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠছি। কিন্তু যখন আপনি জি ভাই। ফোর্থ ইয়ার পাস করে যান তখন কিন্তু আপনি এটা বলেন না যে আমি ফোর্থ ইয়ার পাস করছি, তখন কি বলেন, আমি বিবিএ বা অনার্স পাস করছি, এটা বলেন না? হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে এরকমটা অনেকটা। তো যাই হোক, তাহলে আমরা পিএল অ্যাকাউন্ট করব। এখন পিএল অ্যাকাউন্টের ছক তো আমি আগেই দেখাইছি, এই যে ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট। আমি এখানে কি কি বসবে সেটা ওই অঙ্কের তথ্য থেকেই বলে দিয়েছি। কিভাবে ভাগ হবে আমি সেটাও বলছি, জাস্ট আমি একটু রিভিউ করব, জাস্ট রিভিউ। সেটা হচ্ছে এখান থেকে খেয়াল করতে হবে কিন্তু, সেলস এটা বসবে ট্রেডিং অ্যাকাউন্টের ডান দিকে, পারচেস ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে, ওপেনিং ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে, আর ক্লোজিং ট্রেডিং অ্যাকাউন্টের ডান দিকে। তাহলে এই চারটা আগে বসাই। এই চারটা দেখেন, এই যে ওপেনিং ইনভেন্টরি ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে 29,200 টাকা এখানে টোটালে ছিল। আর এইটা ভাগ করার জন্য রেশিও দেওয়া ছিল 5:3, দেওয়া ছিল না? হ্যাঁ ছিল। জি ভাই। আচ্ছা, পারচেস দেখেন 1,89,000 টাকা ছিল টোটালে, এইটা ভাগ করার জন্য 5:4 দেওয়া ছিল। আবার সেলস টোটাল দেওয়া ছিল 3,15,000 টাকা, এইটা ভাগ করার জন্য আমার 11:10 ছিল। আবার ক্লোজিং ইনভেন্টরি ছিল 33,600 টাকা, এইটা ভাগ করার জন্য 6:8 দেওয়া ছিল। আমরা কি করেছি, টোটাল টাকাটাকে আমি দুইজনের মধ্যে কি করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। ভাগ করে দিই। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ। এখন আমি আসি বাকিগুলো এন্ট্রি। বাকি কি কি এন্ট্রি ছিল যদিও আগে একবার বলেছি, আবার বলি। ক্যারিয়ার্স ইনওয়ার্ড এটা বসবে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে। ক্রয় পরিবহন এটা ডিরেক্ট মানে প্রত্যক্ষ ব্যয়। তাহলে ক্যারিয়ার্স ইনওয়ার্ড দিই দেখি, এই হলো ক্যারিয়ার্স ইনওয়ার্ড। এই পার্সেসের নিচে দেখেন ক্যারিয়ার্স ইনওয়ার্ড দিয়েছি 927 টাকা। এইটা ভাগ করার জন্য কোনো রেশিও ছিল না বলছিলাম। তো এটা রেশিও না থাকলে আমি এটা কি দ্বারা ভাগ করব, যেহেতু ট্রেডিং অ্যাকাউন্টের এন্ট্রি তাই পার্সেস রেশিও দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? পার্সেল রেশিও দেওয়া। দেখেন আমি পার্সেস রেশিও ভাগ করছি করছি হ্যাঁ। 5:4 দিয়েছি না? এটা কিন্তু আমার সমন্বয়তে লিখে দিতে হবে যে ক্যারিয়ার্স ইনওয়ার্ড ইজ অ্যাপোর্শন বিটুইন এ অ্যান্ড বি ডিপার্টমেন্ট ইন দ্য প্রপোর্শন অফ কত, 5:4 অথবা পার্সেজ রেশিও। ঠিক আছে, কথা বুঝতেছেন? জি ভাই। দেখেন আমি কিন্তু অঙ্কটা মানে সলিউশনটা আগেই বলছি, এই জন্য আপনাদের সমস্যা হবে কিনা জানি না, আমি স্কিপ করতেছি ওইভাবে আর কি। এরপর দেখেন এই যে রেন্ট অ্যান্ড রেটস আগেই বলে দিয়েছি, তারপরে স্যালারি একবারে দেখেন, রেন্ট রেটস, স্যালারি, লাইটিং, পোস্টেজ, এই পর্যন্ত এই চারটাই বসবে পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে। কোথায়? পিএল অ্যাকাউন্টে পিএল ডেবিট দিকে। অ্যাকাউন্টের ডেবিট। তাহলে এই চারটার মধ্যে আমার রেন্ট এটা ভাগ করার জন্য রেশিও দেওয়া ছিল ওই এরিয়া অকুপাই 3:2 দেওয়া ছিল না? হ্যাঁ। জি স্যালারির ভাই। কিন্তু কোনো রেশিও ছিল না, তাহলে স্যালারির রেশিও কোনটা হবে, সেলস রেশিও হবে না? রেশিও। রাইট। লাইটিং এর রেশিও দেওয়া ছিল ওই যে নাম্বার অফ বাল্ব 10:7। আর পোস্টেজের রেশিও কি দেওয়া ছিল না, 5:4 দেওয়া ছিল তো এই যে। হ্যাঁ। তাহলে এইটা সবই বসবে এবং রেশিও পেয়ে গেলাম ভাগ করার জন্য। আমি এই যে দেখেন, রেন্ট অ্যান্ড রেটস, স্যালারিজ, ওয়েজেস, লাইটিং, পোস্টেজ, পরপর আমি সবগুলো বসিয়েছি, যার যে রেশিও সেটা আমি দিয়েছি। এই দেখেন সেলসের রেশিও 11:10, এটা আমি স্যালারিতে দিয়েছি, দিয়েছি কি না? হ্যাঁ। জি ভাই। ওকে, নেক্সট যদি আমরা আসি, সেটা যাব কোন জায়গায়, গো ডাউন রেন্ট। এই যে গো ডাউন রেন্ট কি বলেছিলাম, এটা ট্রেডিং অ্যাকাউন্টে বসবে। কোথায় বসবে?
ট্রেডিং অ্যাকাউন্টে। আর ভাগ হবে এই যে ডিপার্টমেন্টাল, এই যে অকুপাইড, যেটা এরিয়া অকুপাইড 3:2 দ্বারা, তাই তো? হ্যাঁ। তাহলে এই গোডাউন রেট এই ট্রেডিং অ্যাকাউন্টে বসালাম, এই যে গোডাউন রেন্ট 3:2 দ্বারা ভাগ করে দিয়ে দিলাম 3,140 টাকা টোটাল, দুইদের মধ্যে ভাগ করে দিয়েছি। নেক্সট আসি। নেক্সটে ডান দিকে যে ক্যারিয়ার আউটার, এটা কি বিক্রয় পরিবহন, এটা বসবে পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে। আবার ডিসকাউন্ট, এই যে ডেপ্রিসিয়েশন, এটাও পিএল অ্যাকাউন্ট। আর নিচে আছে শোরুম রেন্ট, এটাও পিএল অ্যাকাউন্ট। তাহলে ক্যারিয়ার আউটার কিন্তু ভাগ করার জন্য রেশিও ছিল না, তার মানে এটা সেলস রেশিও। আবার ডেপ্রিসিয়েশনের রেশিও দেওয়া ছিল 12,000:9,000, সেটা তো ভাগ করবই। আর শোরুম রেন্ট, রেন্ট যেহেতু, তাহলে 3:2, মানে এরিয়া অকুপাইড, তাই তো? হুম। তাহলে জি ভাই। এটা আমি সব পিএল অ্যাকাউন্টে বসাই দিই। এই যে পিএল অ্যাকাউন্টে দিলাম, এই যে ক্যারিয়ার আউটার সেলস রেশিও, ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার, এটা দেখেন 12,000:9,000 দিয়েছি। আর শোরুম রেন্ট 3:2, ওই যে এরিয়া অকুপাইড, এটা যার যার টাকা ভাগ করে দিয়েছি আমরা। সবাই বুঝতেছেন তো? হ্যাঁ ভাই। নেক্সট নেক্সট আমরা ডিসকাউন্ট রিসিপ্টটা বললেই হয়ে যায়। আর লাল কালিগুলো সেটা আলাদা পরেই বলতেছি। ডিসকাউন্ট রিসিপ্ট 945 টাকা, মানে বার্তা প্রাপ্তি, এটা ইনকাম, এটা বসবে পিএল অ্যাকাউন্টের ইনকাম পাশে। এই যে পিএল অ্যাকাউন্টের ইনকাম পাশে ডিসকাউন্ট রিসিপ্ট 945 টাকা, যেহেতু বার্তা আমরা ক্রয় করলে পাই, তাই পারচেজ রেশিও দ্বারা। ঠিক আছে? জি হ্যাঁ। ভাই। ওকে, আমার যতগুলো এন্ট্রি ছিল সব হয়ে গেছে, শুধু লাল কালি যে দুটো, এই দুটো ছাড়া। তো এটা পরে বুঝাচ্ছি আমি, এই দুটো পরে বুঝাচ্ছি, উইথ এই অ্যান্ডের পরের টুক। হ্যাঁ, তো এখন আমার কি কাজ বলেন? যেহেতু এই পর্যন্ত হয়ে গেছে, কি কাজ? যোগ বিয়োগ করার কাজটা করতে হবে। সবাই দেখেন। আমরা প্রথমে উপরের ছকটা, এই ছকটা যোগ বিয়োগ করব। তাহলে যোগ করলে দেখেন এইখানে ডান দিকে যোগফল হয় এইটা 1,79,400, 1,69,200, টোটাল 3,48,600। ঠিক আছে? হুম। জি ভাই। এই টাকাটাই আমি বাম পাশে ধরে এনে বসাই দিব টোটাল, যেহেতু যোগফল। এই যোগফল থেকে উপরের যে এন্ট্রিগুলো ছিল এগুলো সব বিয়োগ করব। সব বিয়োগ করলে গ্রস প্রফিট থাকে 53,751, 72,582, আর টোটাল হয় 1,26,333। পেয়েছি গ্রস প্রফিট। হ্যাঁ। এই জি ভাই। গ্রস প্রফিটের পাশে লেখা আছে ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট। এই গ্রস প্রফিটটা যাবে কোন জায়গায়? পিএল অ্যাকাউন্টে। এই তাহলে ডান দিকে যাবে। এই দেখেন গ্রস প্রফিট লিখছি, আর লিখছি ট্রান্সফার ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট লিখছি। হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই যে টাকাটা আমি এখন বসাই দিব, এই যে এখানে দেখেন 53,751, তারপরে 72,582, তারপরে 1,26,333 বসাই দিয়েছি না? হুম। এখন আমি এগুলো তো ভাগ, যা ছিল সব ভাগ বটরা করছিলাম, এখন আমি যোগ বিয়োগ করব। এইখানে দেখেন যোগ বিয়োগ করলে কি হচ্ছে, এই টোটাল যোগফল এখানে 54,276, 73,002 টাকা, 1,27,278 টাকা, এটা যোগফল। এই যোগফলটাই কিন্তু আমি ডান দিকে বসাইছি। বসাইছি। হুম। হুম। এখানে যদি এটা দাগ দিই আমরা, তাহলে মনে হয় আরো ভালো দেখায় নাকি? এই জায়গাটায় জি ভাই। দেখায়, ভালো দেখায়। হ্যাঁ ভাই, হ্যাঁ। দেখেন। ওকে, এখন আমরা যে নিট প্রফিট পেয়ে গেলাম, আমাদের যে প্রথম রিকোয়ারমেন্ট বলছিল যে ডিপার্টমেন্টাল নিট প্রফিট বের করো। এই দেখো ডিপার্টমেন্ট এর নিট প্রফিট, এটা মানে ডিপার্টমেন্টাল প্রফিট, তার মানে ডিপার্টমেন্টাল দেখেন গ্রস প্রফিটও পাইছি, আবার কি নিট প্রফিটও পাইছি, পাইছি না? নেট প্রফিট। হ্যাঁ। সঙ্গে হ্যাঁ। টোটালও পেয়েছি। এখন কথা হচ্ছে, আর কোনো রিকোয়ারমেন্ট না থাকলে অঙ্ক এখানে শেষ ছিল। কিন্তু অঙ্কে আর একটা রিকোয়ারমেন্ট আছে, খুবই ইজি রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টের নামটা কি দেখেন, রিকোয়ারমেন্ট নামটা হচ্ছে অ্যান্ড এর পরে দ্য প্রফিট অফ দ্য কনসার্ন। মূলত এইটুক ছিল অঙ্কে, কোনটুক আছে? দ্য প্রফিট অফ দ্য কনসার্ন। এই কনসার্ন মানে কি? ওই উপরে যে ট্রেডিং কনসার্ন বলছে না, মানে হুম। প্রতিষ্ঠানের নাম, এক কথায় ওখানে রহিম থাকলে এখানে বলতো দ্য প্রফিট অফ দ্য রহিম। ঠিক আছে? হুম। ওইখানে বলছে এ ট্রেডিং কনসার্ন, তার মানে প্রফিটটা ওই ট্রেডিং কনসার্নের কত সেটা। তো আমি পাশে এক্সট্রা একটু লিখে দিয়েছি, সেটা হচ্ছে জেনারেল পিএল অ্যাকাউন্ট। এই জেনারেল পিএল অ্যাকাউন্টটা কি সেটা একটু শোনেন। বিষয়টা হচ্ছে, আমার এখানে দুইটা এন্ট্রি ছিল, লিগাল এক্সপেন্স আর ইন্টারেস্ট অন লোন, আছে না? আছে। এই জি ভাই। দুটো এন্ট্রি আমার খরচ,
বাট আমি না এটা ট্রেডিং অ্যাকাউন্টে বসাইছি না পিএল অ্যাকাউন্টে বসাইছি, পারছি বসাইতে? না। আচ্ছা না মনে করেন পারেনি। আমি বসাবো, তাহলে আপনাদের দৃষ্টিকোণ থেকে মনে হবে যে এটা ট্রেডিং অ্যাকাউন্টে বসবে না এটা পিএল অ্যাকাউন্টে বসবে, তাই মনে হবে না? হ্যাঁ। কারণ এটা তো ট্রেডিং অ্যাকাউন্ট ক্রয়ের সঙ্গে রিলেটেড কিছু না। তাহলে বুঝলাম যে এটা আমি পিএল অ্যাকাউন্টে বসালাম, কিন্তু পিএল অ্যাকাউন্টে বসালাম, আপনি বলেন তো এই যে লিগাল মানে আইন খরচ আর ইন্টারেস্ট অন লোন, এটা আমি কোন রেশিও দ্বারা ভাগ করব? এটা কার সঙ্গে রিলেটেড? এটা কি সেলসের সঙ্গে রিলেটেড না পার্সের সঙ্গে? কারোর সাথেই কারণ না। কারোর সঙ্গে বোঝার কোনো উপায় নাই। আবার নিচে কিন্তু বলাও নাই যে এই দুটোকে এই রেশিও দ্বারা ভাগ করো, বলছে? না। না। তাহলে আমার অঙ্কে দুই ধরনের খরচ থাকে, একটা আছে ট্রেসিবল আর একটা আছে জেনারেল বা কমন। পাশে ফিক্সড কস্ট কথা লেখে, এগুলো সব ফিক্সড কস্ট। তো তাই এই ফিক্সড কস্ট দুই প্রকার। থার্ড ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ অপারেটিং সেগমেন্ট নামে একটা চ্যাপ্টার ছিল, সেখানে খরচ এরকম দুই প্রকার ছিল, একটা হচ্ছে ট্রেসিবল ফিক্সড কস্ট আর একটা জেনারেল বা কমন ফিক্সড কস্ট। তো ট্রেসিবল কোনগুলো? যেগুলো বন্টন করা যায় সেগুলো ট্রেসিবল, আর যেগুলো বন্টন করা যায় না টোটাল থেকে মাইনাস করতে হয় ওটা হলো কমন বা জেনারেল ফিক্সড কস্ট। তাহলে দেখেন আমি যেগুলো ভাগ করতে পারছি সেইগুলো কিন্তু আমরা এই ট্রেডিং এন্ড পিএল অ্যাকাউন্টে বসাইছি, তাই না? হুম। কিন্তু ওই দুটো ভাগ করতে পারতেছি না বিধায় আমি এই ছকের মধ্যে বসাই নাই, বসাইছি? না। না। তার মানে কেন বসাইনি? কারণ ওই দুটো হচ্ছে কমন ফিক্সড কস্ট। ওই দুটো কি কি ফিক্সড কস্ট? কমন কমন ফিক্সড ফিক্স কস্ট। এই কমন ফিক্সড কস্ট অলওয়েজ টোটাল থেকে মাইনাস করতে হয়, কোনো ডিপার্টমেন্ট থেকে মাইনাস করা যাবে না। কেন? কারণ ডিপার্টমেন্ট থেকে মাইনাস করতে গেলে তো আমি এখানে ভাগ করে দিতেই পারতাম, ওই দুটো তো আর হ্যাঁ আমি হ্যাঁ। এখানে বসাই নাই। কেন? কারণ আমি ভাগ করতে পারবো না। তা যেহেতু ভাগ করতে পারবো না তার মানে এটা কোনো ডিপার্টমেন্ট থেকে বাদ যাবে না, আমার টোটাল থেকে বাদ যাবে। কোন জায়গা থেকে বাদ যাবে? টোটাল থেকে বাদ দেবে। থেকে। টোটাল থেকে বাদ দেওয়ার জন্য আমার আর একটা ছক করতে হবে, ওই ছকটার নাম হচ্ছে জেনারেল পিএল অ্যাকাউন্ট। ওরা বলছে যে প্রফিট অফ দ্য কনসার্ন, মানে এই প্রতিষ্ঠানের প্রফিট কত এটা চাইছে। ওরা কি চাইছে? আমরা তো এখানে প্রতিষ্ঠানের প্রত্যেক প্রফিট। ডিপার্টমেন্টের প্রফিট চাইছিল, বের করছি। পরে বলছে হুম। প্রতিষ্ঠানের প্রফিটটা কত। তো এটা করতে গেলে আমার জেনারেল পিএল অ্যাকাউন্টের ছক কাটতে হবে। তো প্রতিষ্ঠানের প্রফিট এক কথায় তো বলা যেত যে এই যে টোটাল যেটা 90,303 টাকা, এটা বলা যেত না এটা টোটাল, এটাই প্রতিষ্ঠানের হ্যাঁ। প্রফিট। জি। কিন্তু কথা হচ্ছে এইটা প্রতিষ্ঠানের নিট প্রফিট না। কেন? কারণ আমার প্রতিষ্ঠানে আরো দুটো খরচ ছিল, লিগ্যাল এক্সপেন্স আর ইন্টারেস্ট অন লোন। প্রতিষ্ঠান কি পারবে এই খরচ না দিয়ে তার ইনকাম দেখাইতে? না, পারবে না। না। পারবেন। না। তাই জন্য আমি আলাদা করে একটা ছক কাটবো, এই ছকের নাম দেখেন এই যে জেনারেল পিএল অ্যাকাউন্ট বা জেনারেল পিএল অ্যাকাউন্ট অথবা প্রফিট অফ দ্য কনসার্ন। সেখানে কি করব? ওই যে নিট প্রফিটটা ছিল 90,000 টাকা, 90,303 টাকা, সেটা আমি বসাবো ক্রেডিট দিকে, যত প্রফিট যেহেতু ক্রেডিট পাশেই বসবে। আর এখান থেকে আমি ওই দুটো খরচ বাদ দেবো, তাহলে বাদ দিতে গেলে আমি ডেবিট পাশে বসাবো। কোন পাশে বসাবো? অ্যাকাউন্ট যেহেতু দুই পাশে টাকার কলম দেওয়াই লাগবে, যেহেতু অ্যাকাউন্ট বলছে তাহলে কয় দিকে টাকার কলম দিতে হবে? দুই পাশে। দুই দিকে। তাহলে আমি ইনকামটা যেহেতু মানে নেট প্রফিটটা যেহেতু ক্রেডিট দিকে বসাইছি, এখান থেকে যেহেতু খরচ দুটো বাদ দেবো, তাহলে এটা কোন দিকে বসাতে হবে? ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ডেবিট দিকে। ডেবিট। ডেবিট দিকে ওই দুটো বসালাম। বসায় দেখেন ওই 90,303 টাকা যোগ করে বসাইছি দুই পাশে, বিয়োগ করলে যেটা হলো এইটা নেট প্রফিট, আর এইটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রফিট। আর এইটা যাবে ব্যালেন্স শিটে, যদি করা লাগতো ব্যালেন্স শিটে প্রফিট যায় না, নেট প্রফিট চলে যায় না, ক্যাপিটালের সঙ্গে যোগ হয় না, হ্যাঁ। জি ভাই। এইটা গিয়ে যোগ হবে। 90,303 টাকা যোগ হবে না, এই 83,733 টাকা যোগ হবে। আমি কি বুঝাতে পারছি? জি ভাই বুঝছি। আমার অঙ্ক কিন্তু এটা, স্ক্রিনশট ভাই আমি দিয়ে দিব না ট্রেসেবল আপনাদের। ফিক্সড আমি কস্টটা, হ্যাঁ ভাই বলছি ট্রেসেবল ফিক্সড কস্টটা বন্টন করা যায়। যাই যাই, ট্রেসিবল মানে বন্টনযোগ্য, আর কমন মানে কি আর বন্টনযোগ্য হচ্ছে না।